নমস্কার। গল্পের কোলাহলের ৮৭ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আমাদের আজকের এপিসোডের ঘটনাটি পাঠিয়েছে সূর্য আমাদের মেল আইডিতে। এই ঘটনাটি ঘটেছিল যখন সূর্য আর ওর ৩ বন্ধু ঘুরতে গেছিল সিমলা ডিসেম্বর মাসে। ঘটনাটি অনেকটা ভয়াবহ ঘটনা, তবে এটা আমার কাছে একটি সায়েন্টিফিক ব্যাখ্যাও রয়েছে এই ঘটনার, সেটা আমি একদম শেষে বলবো। শ্রোতা বন্ধুরা, তোমরাও এরকম নিজের জীবনের অলৌকিক ঘটনা বা কারোর থেকে কোনো শোনা অলৌকিক ঘটনা পাঠাতে পারো খুব সহজে আমাদের মেল আইডি গল্পের kolahal@gmail.com-এ। নিচে ডেসক্রিপশনও দেওয়া রয়েছে আমাদের মেল আইডি। আজকের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও। নতুন সত্যি ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের ছোট্ট চ্যানেল গল্পের কোলাহলকে। চলি সরাসরি আমাদের ঘটনা। সূর্য যেমনভাবে লিখে পাঠিয়েছে ঘটনাটি সেরকমটাই আমি পাঠ করে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। হ্যালো, আমার নাম সূর্য। আজ তোমাদের গল্পের কোলাহল চ্যানেল লিখে পাঠাচ্ছি আমাদের 4 বন্ধুর জীবনের এক অভিজ্ঞতা, ভয়াবহ অভিজ্ঞতা বলতে পারো। আমরা 4 জনই বেড়াতে যেতে খুব ভালোবাসি, তাই যেখানেই যাওয়া হয় একসাথেই যাই। তবে 2022 সালে বেড়াতে গিয়ে যে ভয়ানক সময়গুলো আমরা কাটিয়েছি সেই ঘটনাটাই আজ আমি লিখতে শুরু করছি। তুমি এই চ্যানেলের মাধ্যমে শ্রোতাদের শুনিও। 2022 সালের অক্টোবর মাস, তখন পুজোর রেস চলছে সবার মধ্যে। পুজোয় শুধু খাওয়া দাওয়া করেই কাটে আমাদের, ঠাকুর দেখার চলটাও তো নেই আমাদের মধ্যে। তাই পুজোর ওই কদিন কোথাও ঘুরতে চলে যাই আমরা। তবে সেবারে আমাদের সকলেরই কাজের চাপ ছিল বেশ ভালোই, তাই কোথাও যাওয়া হলো না। তখন আমরা 4 বন্ধু, ঈশান, অজয়, কৌশিক আর আমি একসাথে ঠিক করলাম যে এই দমবন্ধ পরিবেশ থেকে বেরিয়ে ডিসেম্বর মাসে সিমলা যাব। কিন্তু হাতে সময় খুবই কম, শুধু নভেম্বর মাসটা বাকি। তারই মধ্যে ট্রেনের টিকিট পাওয়া বা হোটেল পাওয়া সবটাই চাপের ব্যাপার, কারণ সেই সময় ট্যুরিস্টদের ভালোই ভিড় হয় ওখানে। ভাগ্যের জোরে টিকিটটা পেয়ে গেলাম আমরা। কিছু হোটেলের নাম ঠিক করে সেখানে ফোন করলাম, কিন্তু সবই বুক। শেষে আমরা মল রোড থেকে বেশ কিছুটা ভেতর দিকে হোটেল দেখা শুরু করলাম। একটা হোটেলের নাম দেখলাম, কিন্তু সেখানে কোনো আপডেট দেখাচ্ছে না। আমাদের মধ্যে কৌশিক হচ্ছে খুব অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, আর ঈশান হচ্ছে একটু ভীতু গোছের। আমি আর অজয় সবকিছুই ভেবে চিনতে তারপর সিদ্ধান্ত নিই। কৌশিক হঠাৎ বলে উঠল যে হোটেল বুক করতে হবে না, একটু অ্যাডভেঞ্চার হয়ে যাক। সিমলার মতো জায়গায় কোনো না কোনো হোটেল ঠিক পেয়েই যাব, আর না হলে এই হোটেলটা তো আছেই। আমরাও এটায় রাজি হয়ে গেলাম। ডিসেম্বর মাস এসে গেল, আমরাও ট্রেনে চেপে রওনা দিলাম সিমলার পথে। সেখানে ভালোভাবে পৌঁছলাম ঠিকই, কিন্তু বিকেল পর্যন্ত কোনো হোটেল খালি পেলাম না। একভাবে ঘুরতে ঘুরতে আর শরীর দিচ্ছিল না। শেষে ওই হোটেলটায় গেলাম। হোটেলের নামটি আমি গোপন রাখছি। ম্যাপ দেখতে দেখতে আমরা হোটেলের দিকে গেলাম। মল রোড থেকে ওটা অনেক দূরে সেটা জানতাম, কিন্তু জায়গাটা খুব ফাঁকা আর একটা জঙ্গলের মতো জায়গায়। হোটেলটা দেখতেও বাইরে থেকে বেশ পুরনো। ভেতরে ঢুকে দেখলাম বেশ বয়স্ক একজন ভদ্রলোক রিসেপশনে বসে আছে। তার কাছে গিয়ে আমরা একটা রুম দেওয়ার জন্য বললাম। উনি বললেন ওই হোটেলে নাকি সব রুমেই লোক আছে, একটা রুম খালি আছে, সেটা ওনারা কোনো কাস্টমারকেই দেয় না। হঠাৎ করেই কৌশিক হেসে উঠে বলল, क्यों उधर कोई आत्मा रहता है? এই কথাটা শুনে আমি লক্ষ্য করলাম যে ওনার মুখটা কিরম যেন পাল্টে গেল।
একটু রাগের চোখেই যেন দেখলেন কৌশিককে। তারপর ভারী গলায় বললেন যে সব কিছু নিয়ে মজা করা ঠিক না, কখন যে কি বিপদ ঘটে যাবে তা নাকি কেউ বলতে পারে না। কিন্তু আমাদের আর কোনো উপায় ছিল না, আর কোথাও যে যাব তার ক্ষমতাও যেন শরীরে ছিল না। রুম নাম্বার 102 এর চাবিটা নিয়ে লোকটি আমাদেরকে রুমের দিকে নিয়ে গেল। দরজার সামনে যেতেই বুঝতে পারলাম যে বহুদিন সত্যি ওই দরজা যেন কেউ খোলেনি। দরজার ওপরে ধুলো আর ঝুলের প্রলেপ পড়েছে। দরজাটা খুলে ঘরের ভেতরের লাইটটা অন করলো। ঘরের ভেতরটা বেশ সুন্দর, দেখলে মনেই হবে না যে বন্ধ হয়ে পড়েছিল। আমাদের বেশ ভালোই লাগলো। শুধু রুম থেকে যাওয়ার আগে লোকটি বললেন, কেউ যদি রাতে দরজায় ঠক ঠক করে বা ডাকে দরজা খুলবে না। ঘরের মধ্যে যদি কোনো অস্বাভাবিক জিনিস দেখতে পাও, কোনো রকমের রাতটা কাটিয়ে কাল অবশ্যই আমাকে বলবে, কিন্তু রাতে ঘর থেকে বাইরে বেরোবে না। লোকটি তারপর চলে গেল। আমার একটু চিন্তা হচ্ছিল, রুমটা কি নিয়ে ঠিক করলাম, কিন্তু বাকিরা সবাই নর্মালি ছিল। শুধু ঈশান ভয়তে রুমটাকে ভালো করে দেখছিল। রাতের খাবার আনতে হবে সেই মল রোডের ওখানে গিয়ে। অজয় আর ঈশান ঠিক করলো যে ওরা যাবে খাবার আনতে, তাই ওরা আগে ফ্রেশ হয়ে বেরিয়ে গেল। এরপর কৌশিক বাথরুমে ঢুকলো। আমি বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরালাম। বারান্দাটা ছিল বেশ ভালোই বড়। আমি সিগারেটটা ধরিয়ে উঁচু বারান্দা থেকে বাইরের পাহাড় আর প্রকৃতি অনুভব করতে করতে পায়চারি করছিলাম। রুম থেকে বারান্দার মাঝে একটা শাটার টানা গেট ছিল, আর তার গায়ে বড় একটা পর্দা লাগানো। আমি যখন পায়চারি করছি আমার পরিষ্কার মনে হলো ওই পর্দাটা হালকা সরিয়ে শাটারের কাঁচে মুখ দিয়ে ঘরের ভেতর থেকে কেউ যেন আমাকে দেখছে। আর আমি তাকাতেই সে সরে গেল, আর পর্দাটা যেন হালকা সত্যিই নড়ে উঠল। আমি সিগারেটটা ফেলে দিয়ে ঘরের মধ্যে ঢুকে দেখি কেউ নেই। এরপর আমি জামা কাপড় বার করার জন্য নিজের ব্যাগটা বিছানায় রাখি। জামা প্যান্টও বার করি, সেগুলো বিছানায় রেখে ব্যাগটা নামিয়ে রাখলাম। চোখ গেল লাগেজগুলোর দিকে। আমাদের লাগেজগুলো সব পরপরই রাখা ছিল। আমার আর ঈশানের পিঠের ব্যাগ, অজয়ের কাঁধের ব্যাগের সাথে একটা হাতেরও ব্যাগ নিয়েছিল, আর ট্রলি ব্যাগ শুধু কৌশিক নিয়ে গেছিল। সেটার রং ছিল নীল, তবে তার পাশে একটা গোলাপি রঙের ট্রলি ব্যাগ রাখা, আর আলমারির পাশে একটা ছোট মেয়েদের স্লিং ব্যাগ। এগুলো তো এতক্ষণ ওই ঘরে ছিল না। কৌশিককে জিজ্ঞাসা করলাম যে আর কতক্ষণ। আমার একা যেন কিরকম লাগছিল। কৌশিক বলল যে আর 5 মিনিট। আমি আর এসবে মন না দিয়ে ভাবলাম দাড়ি কাটার জিনিসগুলো আর ব্রাশটা ব্যাগ থেকে বার করে ড্রেসিং টেবিলে রাখি। ঈশান খাবার নিয়ে এসেই দাড়ি কাটবে বলেছিল। তাড়াহুড়ো করে আসতে গিয়ে ওর আর দাড়ি কাটা হয়নি। আমি জিনিসগুলো বার করে ড্রেসিং টেবিলে রাখছি, আয়নার দিকে একবার চোখটা চলে গেল, আর আমি পরিষ্কার দেখলাম একজন মহিলা, তার পোশাক আর গায়ের রং কুচকুচে কালো, আর চুল বিনুনি করা। সেই বিনুনি মাটি অবধি লুটোচ্ছে। চোখে মোটা কালো কাজল, আর ঠোঁটে লাল লিপস্টিক। তার ভেতর থেকে দেখা যাচ্ছে হিংস্র দাঁতের হাসি, যেন আমাকে দেখেই হাসছে। আমি সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে দেখি সেই মূর্তি ঘরের কোথাও নেই। তারপরেই কৌশিক বাথরুম থেকে বেরিয়ে আসে, আর আমায় ভয় ভয় চোখে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে জানতে চায়, কিরে ভূত দেখেছিস নাকি? আমি একটু অন্যমনস্ক হয়ে যাই। মনে মনে ভাবি, ওই মহিলাটি কে ছিলেন? ঠিক সেই সময় দরজায় ঠক ঠক শব্দ হয়।
অজয় আর ঈশান খাবার নিয়ে ফেরে। ওদের সবাইকে আমি ওই গোলাপি ট্রলি ব্যাগটা দেখাই আর আলমারির পাশে থাকা স্লিং ব্যাগটাও দেখাই। আর এতক্ষণ যা যা দেখলাম সবটাই ওদেরকে বলি। জিনিসগুলো দেখে ওরাও বেশ অবাক হয়। ওরাও প্রথমে ঘরে ঢুকে এসব কিছুই দেখেনি। ঈশান আর ওই রুমে থাকতে চায় না। আবার অন্যদিকে কৌশিকের এসব নিয়ে কোনো হেলদোল নেই। ও নিজের মতো বলল, আরে হয়তো শেষ যারা এই রুমে থাকতো তারা হয়তো ফেলে চলে গেছে, কিন্তু এটা যে হতে পারে না সেটা আমরা সবাই জানতাম। রাতে তো আর কিছু করা যাবে না। ওসব চিন্তা বাদ দিয়ে আমরা ফ্রেশ হয়ে ঠান্ডা উপভোগ করার সাথে সাথে হালকা ড্রিঙ্কও করতে শুরু করলাম। খাবারের সাথে ওরা এটাও কিনে এনেছিল। কোথাও বেড়াতে গেলে হালকা এসব চলে আমাদের মধ্যে। তবে এত সুন্দর ঠান্ডা পরিবেশ আর বাইরের দৃশ্য দেখে গল্প করতে করতে একটু বেশি পরিমাণই ড্রিঙ্ক করে ফেলেছিলাম আমরা। ডিনারটা বিছানায় করে নিয়ে সব পরিষ্কার করে ঘরের ওয়েস্ট বক্সে ফেলে দিই। তখন রাত 1টা বাজে। দরজায় আমরা হঠাৎ ঠক ঠক করে শব্দ শুনতে পাই। নেশা হয়ে গেছে ভেবে এই বিষয়টায় অত মনোযোগ দিই না। কৌশিক হঠাৎ করে বলে যে ওই ট্রলি ব্যাগটা খুলে দেখবে কি জিনিস আছে ভেতরে। আমরা বারণ করি, বলি পরের দিন সকালে ওই লোকটিকে দেখে দিয়ে দেব। তাও কৌশিক কোনো কথা না শুনে সেই ট্রলি ব্যাগটা বিছানায় তুলে ওটাকে খোলে। যখনই ওটা খোলা হয় ঠিক সেই সময় ঘরের মধ্যে আমরা পরিষ্কার শুনতে পাই কোনো মহিলা যেন হালকা হেসে উঠল। সবাই একসাথে ওই হাসিটা শুনতে পেয়েছিলাম। ব্যাগটা খোলার পর দেখতে পেলাম তার মধ্যে প্রথমে ছিল কোনো একজন মহিলার বিয়ের বেনারসি, সিঁদুর কৌটো, তার সাজের জিনিস, আর নিচে ছিল এমনি কিছু জামা কাপড়। কৌশিক ওই শাড়িটা বার করে আর মজা করে ওটা নিজের গায়ে দেয়। ঈশান খুব রাগারাগি করে, কিন্তু কৌশিক যেন তার নিজের খেয়ালেই রয়েছে। ঠিক সেই সময় আবার দরজায় আওয়াজ হয়। আমরা কেউ দরজাটা খুলি না, কারণ লোকটি আমাদের বারণ করেছিল। সেদিন কৌশিকের কি হয়েছিল জানি না, ও কারোর কথাই কোনো শোনে না। নিজে গিয়ে দরজাটা খুলে দেয়, খুলে বলে যে কেউ কোথাও নেই। আমরাও ঘর থেকে বেরিয়ে দেখি কেউ কোথাও ছিল না, শুধু হলুদ বাল্বগুলো দুলছিল। আমরা সবাই আবার ঘরের ভেতর ঢুকে আসি, কিন্তু আমি আমার কথা বলছি, আমি অনুভব করছিলাম যে ওই ঘরে যেন আরো কেউ আছে, আমাদের সাথেই সে ঢুকেছে। বাকিরা সেটা অনুভব করছিল কি সেটা জানি না। আর দেরি না করে আমরা শুয়ে পড়ি। কৌশিকও ওসব রেখে ট্রলি ব্যাগ নামিয়ে শুয়ে পড়ে। সেদিনের মতো রাতটা কেটে যায়। সকালে ওই লোকটির সাথে আমরা দেখা করে ট্রলি ব্যাগটার কথা বলি। লোকটি ভালোই অবাক হয়, জানতে চায় যে ওটায় আমরা কেউ হাত দিইনি তো। যদি রাগ করে তাই সত্যিটা আমরা লুকিয়ে যাই। ওনার উত্তরে আমরা না বলি, কিন্তু তাও যেন উনি একটু সন্দেহজনক চোখেই আমাদের দিকে দেখে। ট্রলি ব্যাগ আর ওই স্লিং ব্যাগটা ঘর থেকে সরানো হয়। লোকটি নিজে থেকেই জিজ্ঞাসা করে যে দরজায় কি কোনো আওয়াজ হয়েছিল। আমি সঙ্গে সঙ্গে বলি না, কিছু হয়নি, কারণ আমরা সেটাও ভুল করেছিলাম ওনার কথা না শুনে। এরপর যদি উনি ওখানে থাকতে না দেন আমরা আর হোটেলও খুঁজে পাবো না। আর যে করেই হোক আমাদের আর ওখানে 3 দিন কাটাতেই হবে। আমরা তারপর বেরিয়ে পড়ি সাইট সিন করতে। ভালোভাবে জায়গাগুলো ঘুরে সন্ধ্যের মধ্যেই মল রোডের সাইডে এসে খাবার কিনে হোটেলে ফিরে আসি। আগের দিন ড্রিঙ্ক বেশি করা হয়ে গেছিল, তাই আমি আর ঈশান খাবো না বলেছিলাম। বাকিরা নিজেদের মতো কিনে হোটেলে চলে আসে। অজয় আর কৌশিক ওরা সবাই ফ্রেশ হয়ে ড্রিঙ্ক করতে শুরু করে। ঈশান তখন বাড়িতে ফোন করে কথা বলছিল। আমি বিছানায় বসে যে ফটোগুলো তুলেছিলাম সেগুলো দেখছিলাম।
হঠাৎ ছবিটা জুম করে দেখলাম কৌশিকের ঠিক পেছনেই কেউ একজন দাঁড়িয়ে। আর একটু জুম করতেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। সেই মহিলা যার বীভৎস রূপ আমি দেখেছিলাম ওই ঘরে। আমি সঙ্গে সঙ্গে সবাইকে দেখালাম, ওরাও দেখলো ওই একই জিনিস, যে কৌশিকের পেছনে একজন মহিলা দাঁড়িয়ে আছে আর ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে কৌশিকের দিকে। আমরা সেটা দেখে ভয় পেলেও কৌশিক কিন্তু সেটা দেখে ভয় পেল না। বিষয়টা খুব অদ্ভুত লাগলো আমাদের। এরপরে কিছু ছবিতে আর ওরকম দেখা গেল না। আমার বিষয়টা ভালো লাগছিল না। আমি তখনই অন্য হোটেল দেখা শুরু করি, যাতে পরের দিনই আমরা ওই রুমটা ছাড়তে পারি। সেদিন রাতে আমরা খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ি। হঠাৎ একটা ঝাঁকুনিতে আমার ঘুম ভাঙে। চোখটা খুলে দেখি ঈশান আমায় ডাকছে। আমি কি হয়েছে জানতে চাওয়ায় ও আমায় আঙুল দিয়ে ড্রেসিং টেবিলের দিকে দেখায়। অজয় তখনও ঘুমোচ্ছিল। আমি দেখি কৌশিক লাল বেনারসিটা পরে, হাতে চুড়ি পরে মেয়েদের মতো সেজে নিজেকে দেখছে আয়নায়। আমরা অজয়কে ডাকি, ও ঘুম থেকে উঠে ওই একই জিনিস দেখে। কৌশিককে আমরা জিজ্ঞাসা করি যে ও এরম কেন সেজেছে। কৌশিক তখন অদ্ভুত একটা দৃষ্টিতে আমাদের দিকে দেখে, কিন্তু যখন ও কথা বলে সেটা কৌশিকের গলা নয়, সেই গলার স্বর এক মহিলার। কতদিন পর আমি আমার বেনারসিটা পরে সেদিন রাতের মতো সাজতে পেরেছি। সেদিন রাতে তো আমার জীবনটা শেষ হয়ে গেছিল। আমার তো কোনো দোষ ছিল না, তাও আমাকে মরতে হয়েছিল। এই কথা বলে কৌশিক আস্তে আস্তে বারান্দার দিকে যায়। তারপর কি অস্বাভাবিকভাবে বারান্দার রেলিংয়ে পা দিয়ে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে, যেন রেলিংয়ের ওপর থেকে ঝাঁপ দিতে চাইছে। সারা শরীরটা কালো কুচকুচে হয়ে যায়। আমরা ওকে ধরে নামানোর চেষ্টা করি, কিন্তু পারি না। ও যদি নিচে পড়ে যায় ওকে আর বাঁচানো যাবে না। ওকে বলি নিচে নেমে আসতে, তবে কৌশিক বিকটভাবে হাসে। একে তো বাঁচতে দেব না, আমায় নিয়ে আর কি করছিল। আমাদের ভীষণ ভয় করতে শুরু করে। রিসেপশনের লোকটিকে খবর দেওয়ার জন্য ঈশান ঘরের গেট খোলার চেষ্টা করে, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ, কিছুতেই খোলা যায় না। ঈশান ভেতর থেকে দরজা ধাক্কা দেয়, আর ওইদিকে চোখের নিমেষে কৌশিক নিচে পড়ে যায়। আমরা ভয় থরথর করে কাঁপতে থাকি। দরজা ধাক্কানোর আওয়াজ পেয়েই ওই লোকটি এসে দরজা খোলে। তারপর আমরা দৌড়ে নিচে যাই। কৌশিকের মাথা ফেটে রক্ত বেরোচ্ছিল, রক্তে ভেসে যাচ্ছিল তখন চারিদিক। ওর কোনো সেন্স ছিল না। সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে নিয়ে যাই ওকে। ওখানেই ইমিডিয়েটলি সার্জারি হয় ওর। সে যাত্রায় কোনো রকমে প্রাণে বেঁচে যায় কৌশিক। লোকটি জানতে চায় সব ঘটনা আমাদের থেকে। আমরা সব সত্যি লোকটাকে বলি, কিন্তু লোকটি খুব রাগ করে। আর কৌশিকের এই পরিণতি যে ওর নিজের কাজের জন্য, তাও বলেন। কিন্তু আসল বিষয়টা আমরা জানতে চাই যে ওই মহিলা কে। তখন লোকটি বলে, এরমই একদিন রাতে হঠাৎ অল্প বয়সী একটা ছেলে আর মেয়ে ওই হোটেলে আসে, আর ওই রুমে তাদের থাকতে দেওয়া হয়। এই ঘটনা অনেক বছর আগে ঘটেছিল। তখন উনি চাকরি করতেন না, ওনার জায়গায় অন্য একজন ভদ্রলোক চাকরি করতেন। ওরা সিমলায় পালিয়ে আসে। ছেলেটি ওই মেয়েটিকে বিয়ের কথা দিয়েছিল। মেয়েটি তার বাড়ি থেকে শাড়ি আর প্রচুর গয়না এনেছিল। মেয়েটির পরিবার ভালোই বড় লোক ছিল, কিন্তু পরের দিন রাতে ছেলেটি ওই মেয়েটিকে বিয়ে করা তো দূর, অত্যাচার করে, তারপর তাকে ওই ঘরে খুন করে। তখন রিসেপশনে থাকা যে ভদ্রলোক তাকে টাকা দিয়ে মুখ বন্ধ করিয়েছিল ওই ছেলেটি,
শুধু তাই নয়, ওরা দুজন মিলেই ওই মেয়েটির লাশকে জঙ্গলের মধ্যে পুঁতে দিয়ে এসেছিল। আর ছেলেটি সব গয়না নিয়ে তারপর পালিয়ে যায়। এরপর মেয়েটির বাড়ির লোক কি করে সেসব কিছু ঠিক মতো ভদ্রলোকটি জানতেন না। কিন্তু এর 1 মাসের মধ্যেই সেই ভদ্রলোক মারা যান। আর তার মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ঠিক ওই হোটেলের গেটের সামনে, যেখানে কৌশিক পড়েছিল। আমরা তারপর ফিরে আসি বাড়িতে। আমাদের সবার মধ্যেই একটা আতঙ্ক কাজ করছিল। সব থেকে বেশি আতঙ্কে ছিল কৌশিক। তবে সময়ের সাথে সাথে এখন কৌশিক অনেকটাই সুস্থ হয়ে গেছে। আমরা এর পরেও বহু জায়গায় ঘুরতে গেছি, কিন্তু সিমলা আর কখনো যাইনি। খুব ভয়াবহ এক্সপিরিয়েন্স হয়েছে তোমাদের সাথে সিমলায়। ঘটনাটি বেশ ভয়াবহ, তবে আমার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে এই বিষয়ে। অনেক সময় কি জানো তো, আমাদেরকে যদি আগে থেকে কোনো বিষয়ে ভয় দেখানো হয় বা আমাদের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া হয়, সে ব্যাপারটা আমরা সাবকনসিয়াস মাইন্ডে রিলেট করতে থাকি। হয়তো উপর থেকে অনেকে ফিয়ারলেস অ্যাটিটিউড নিয়ে থাকে, কিন্তু ভেতর ভেতর আমাদের সাবকনসিয়াস মাইন্ড ওটাকে কুড়ে কুড়ে খায়। তো কোথাও গিয়ে আমার মনে হয় এটা একটা স্প্লিট পার্সোনালিটি অ্যাটাক হতে পারে। মেবি আই মে বি রং, আমি জানি না, এটা আমার জাস্ট একটা থিওরি মনে হলো। আমার মনে হলো এটা শেয়ার করা উচিত শ্রোতাদের সাথে। তো শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আজকের এই ঘটনাটি। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, এটা আমাদের অনেক সাহায্য হবে। আর শ্রোতা বন্ধুরা, তোমরা কি চাও যেন এরকম সত্য ঘটনাটা অনেকেই পাঠাচ্ছে আমাদেরকে, সেগুলোকে যদি আমরা সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে, কোনো সায়েন্টিফিক অ্যাঙ্গেল দিয়েও যদি আমরা ডিসকাস করি, এরকম কি কোনো এপিসোড আনা যেতে পারে? তোমরা জানিও কমেন্টে, তোমরা কি এটা বেশি ভালোবাসবে এই ধরনের ভিডিও আনলে, যেখানে ভৌতিক তো থাকবেই, হরর তো থাকবেই, তার সাথে সাথে একটু সায়েন্স ফিকশনও থাকবে, দুটোর কম্বিনেশন। কেমন লাগবে ব্যাপারটা জানিও কমেন্টে। তোমরা যদি বলো তাহলে ওই ধরনের এপিসোড আমরা আনতে পারি। আর শেষে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।